নমস্কার বন্ধুরা, আজকের এমবিএ ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিপণন কৌশল ও পরিকল্পনা। এটা হলো চ্যাপ্টার মার্কেটিং স্ট্র্যাটেজিজ অ্যান্ড প্ল্যান। তো মার্কেটিং স্ট্র্যাটেজিজ অ্যান্ড প্ল্যানের মধ্যে আমরা আজকে আলোচনা করব ক্রেতা ভ্যালু এবং কৌশলগত পরিকল্পনা, কাস্টমার ভ্যালু অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং। তাহলে ভ্যালু সরবরাহ প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি, ভ্যালু চেইন সম্পর্কে আমরা কি বুঝতে পারি, মৌলিক সামর্থ্য সম্পর্কে আমরা কি বুঝি, কৌশলগত পরিকল্পনা বলতে আমরা কি বুঝি, এই বিষয়গুলি আজকে আমরা এই ব্লগে আলোচনা করব। বিপণনে ক্রেতা ভ্যালু হলো কোনো পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে অর্জিত সুবিধা। কোনো পণ্য গ্রহণ এবং ব্যবহারের বিনিময়ে ক্রেতা কার্যভিত্তিক ও আবেগময়ী সুবিধা পেয়ে থাকে। আবার সেই পণ্য গ্রহণের জন্যে ক্রেতা অর্থ, সময়, শক্তি ইত্যাদি ব্যয় করে। যেমন ক্রেতা কোনো কলম কেনার সময় ব্যবহার বা ভোগ করার কার্যভিত্তিক মূল সুবিধাগুলি হলো মসৃণভাবে লিখতে পারা। এই সুবিধা অর্জন করার জন্যে ক্রেতাকে শক্তি ব্যয় করে দোকানে যেতে হয়েছে, সময় ব্যয় করে কলমটা কিনতে হয়েছে, পছন্দ করতে হয়েছে, এবং নির্দিষ্ট অর্থের বিনিময়ে কলমটি বা পেনটি কিনতে হয়েছে, ক্রয় করতে হয়েছে। সুতরাং ক্রেতা ভ্যালু ইজিক্যাল টু আমরা বলতে পারি ক্রেতার সুবিধা সমূহ মাইনাস ক্রেতার ব্যয় সমূহ। বিপণনকারী ভোক্তার প্রয়োজন এবং অভাব পূরণের জন্য লাভজনকভাবে ক্রেতাকে ভ্যালু সরবরাহ করে। প্রতিযোগিতাপূর্ণ বাজারে ক্রেতার সামনে বিভিন্ন পণ্য থেকে নিজের পছন্দ মতো পণ্য ক্রয় করার স্বাধীনতা রয়েছে। এ কারণে বিপণনকারী সঠিক ভ্যালু সৃষ্টি এবং সরবরাহ প্রক্রিয়া গ্রহণ করে যে কোনো ক্রেতার সন্তুষ্টি স্যাটিসফ্যাকশন অর্জনের মাধ্যমে মুনাফা অর্জন করতে পারে। বিপণনকারী ভ্যালু সৃষ্টি এবং সরবরাহ করার সময় প্রতিষ্ঠানের মৌলিক সামর্থ্য নির্ধারণ করতে হয় এবং এরপর সঠিক বিপণন কৌশলের পরিকল্পনা গ্রহণ করতে হয়। এবার আমরা আলোচনা করব ভ্যালু সরবরাহ প্রক্রিয়া, ভ্যালু ডেলিভারি প্রসেস। বিপণন মতবাদ অনুযায়ী পরিকল্পনার শুরুতে ভোক্তাদের সুবিধা এবং ভ্যালুর কথা বিবেচনা করা হয়। ভ্যালু সরবরাহ প্রক্রিয়া ধারাবাহিকভাবে উল্লেখ করা হয়। যে কোনো পণ্য প্রবর্তনের পূর্বে বিপণনকারীকে বাজারের বিভিন্নতা বা ভিন্নতা অনুযায়ী ক্রেতা বিভাজন করার প্রয়োজন। এরপর যথোপযুক্ত বাজার নির্বাচন এবং ভ্যালুর অবস্থান গ্রহণ করতে হয়। ক্রেতা বিভাজন, বাজার নির্বাচন, ভ্যালু অবস্থান তৈরির উপর ভিত্তি করে ভ্যালু নির্বাচন করা হয়। এই ভ্যালু নির্বাচনের অংশকে কৌশলগত বিপণন বলা হয়। এরপর ভ্যালু প্রদানের জন্য কার্যক্রম শুরু করা হয়, যাকে কার্য পদ্ধতিগত বিপণন বলে। এই কার্যক্রমের মধ্যে রয়েছে পণ্য ও সেবার বৈশিষ্ট্য নির্ধারণ করে পণ্য ও সেবা উন্নয়ন, মূল নির্ধারণ, উৎস নির্ধারণ, পণ্য তৈরি এবং ক্রেতার কাছে পণ্য বন্টন, গুডস ডিস্ট্রিবিউশন করে সেবা ব্যবস্থা নিশ্চিত করা। ভ্যালু প্রদানের জন্য বিপণনকারীকে অনবরত ক্রেতা এবং ভোক্তাদের সাথে যোগাযোগ করতে হয়। বিপণনকারী বিক্রয় কর্মী বিক্রয় প্রসার ও বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা এবং ভোক্তার সাথে যোগাযোগ করে। তাহলে ভ্যালু চেইন বলতে আমরা কি বুঝি? অধিক সন্তোষজনক ক্রেতা ভ্যালু সৃষ্টি করার জন্যে মাইকেল পর্টার ভ্যালু শিকলের কথা বলেছেন বা ভ্যালু চেইনের কথা বলেছেন। এই ভ্যালু চেইনে পণ্য নকশাকরণ থেকে উৎপাদন, সরবরাহ, সমর্থনমূলক 9টি কার্যাবলী চিহ্নিত করা হয়েছে। এই কার্যাবলী
সম্পাদন করার জন্য প্রতিষ্ঠান অর্থ ব্যয় করে। এর মধ্যে প্রাথমিক কাজ রয়েছে 5টি, সেগুলি হলো ইনবাউন্ড লজিস্টিক্স, এর মাধ্যমে কাঁচামাল সরবরাহ করে পণ্য উৎপাদনের কাজ, অপারেশনস করা। এরপর ইনবাউন্ড লজিস্টিক্স বা আউটবাউন্ড লজিস্টিক্স ব্যবহার করে পণ্য ক্রেতার কাছে পৌঁছে দেওয়া। এর সাথে সাথে বিপণন ও বিক্রয়, মার্কেটিং অ্যান্ড সেলস কার্যক্রমের মাধ্যমে ক্রেতাকে পণ্য ক্রয় করে বা পণ্য ক্রয় করতে আগ্রহী করা এবং পণ্যের মালিকানা হস্তান্তর করা। সর্বশেষে যথোপযুক্তভাবে সেবা প্রদান, দ্যাট ইজ সার্ভিস, দিয়ে ক্রেতাকে স্যাটিসফাইড বা সন্তুষ্ট করা। তাহলে সহযোগী কার্যক্রম সম্পাদন করে, যেগুলি হলো ফার্মের অবগঠন, ফার্মস ইনফ্রাস্ট্রাকচারস, মানব সম্পদ ব্যবস্থাপনা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রযুক্তির উন্নয়ন, টেকনোলজি ডেভেলপমেন্ট, প্রকিউরমেন্ট এবং বা কাঁচা মাল সংগ্রহ। প্রতিষ্ঠান প্রত্যেকটি ভ্যালু সৃষ্টিকারী কাজের খরচ এবং কার্যকারিতা পরীক্ষা করে তা উন্নয়নের উপায় খুঁজে বের করে। প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে প্রতিটি বিভাগ কতটা ভালোভাবে কাজটি সমন্বয় সাধনের মাধ্যমে সম্পাদন করতে পেরেছে তার উপর। এরপরে বন্ধুরা আলোচনা করব মৌলিক সামর্থ্য, দ্য কোর কম্পিটেন্সিস। মৌলিক সামর্থ্য বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের এমন সব বৈশিষ্ট্যকে বোঝায় যার মাধ্যমে প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করতে ও বাজার ধরে রাখতে পারে। অর্থাৎ মৌলিক সামর্থ্য হলো কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য প্রতিযোগিতামূলক সুবিধার উৎস এবং ক্রেতাদের সুবিধা প্রদানে তাৎপর্যপূর্ণ অবদান রাখে। এই সামর্থ্যের কারণে বৈচিত্র্যময় বাজারে প্রবেশ করতে সুবিধা হয় এবং প্রতিযোগীদের পক্ষে অনুকরণ করা কঠিন হয়। যেমন অ্যাপেল ইঙ্ক এর উদ্ভাবনী দক্ষতা ও প্রযুক্তিতে অন্যান্য পারদর্শিতার কারণে আইফোন, আইপ্যাড, আইপড, অ্যাপেল টিভি ইত্যাদি পণ্য বাজারে নিয়ে এসেছে। তাদের মূল বৈশিষ্ট্য হলো বাজারে সবচেয়ে আধুনিক প্রযুক্তি এবং সর্বোচ্চ মান বজায় রেখে পণ্য ভোক্তার কাছে সরবরাহ করা, দ্য গুড স্ট্যান্ডার্ডস, এবং অলসো টেকনোলজি। এর জন্যে প্রতিষ্ঠান ক্রেতাদের তাদের পণ্য সম্পর্কে ধারণা দেয়। এইভাবে ভিন্নভাবে চিন্তা করুন, থিঙ্ক ডিফারেন্টলি। অ্যাপেলের প্রযুক্তিতে পারদর্শিতা, বিশেষজ্ঞতা, ধারাবাহিকভাবে মানসম্পন্ন পণ্য তৈরি, সরবরাহের বৈশিষ্ট্য হলো তার মৌলিক সামর্থ্য। এবারে বলবো বন্ধুরা কৌশলগত পরিকল্পনা, হোয়াট ইজ স্ট্র্যাটেজিক প্ল্যানিং। বিপণন ব্যবস্থাপনায় কৌশলগত পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইতিপূর্বে আলোচনা করেছি আমরা একটি ব্যবসায় প্রতিষ্ঠানে তার অন্তর্গত বিভিন্ন বিভাগ, ডিপার্টমেন্টস একসাথে কাজ করে। ব্যবসায় প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করার জন্যে এইসব বিভাগগুলোকে একসাথে সমন্বয় সাধনের মাধ্যমে কাজ করার প্রয়োজন হয়। কোনো এক বিভাগের কার্য সম্পাদনের অসমর্থতার কারণে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করা সম্ভব নাও হতে পারে। Each and every department of an organization is important for success, কারণ এক বিভাগের কাজের সাথে আর এক বিভাগ পারস্পরিকভাবে জড়িত থাকে। Each and every department is correlated. প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন পরিস্থিতিতে পরিকল্পনা গ্রহণ করে। প্রতিষ্ঠান সাধারণত বার্ষিক পরিকল্পনা, অ্যানুয়াল প্ল্যানিং, 1 বছর মেয়াদী দীর্ঘ সময় ব্যাপী পরিকল্পনা, লং টার্ম প্ল্যানিং, 1 বছরের বেশি সময়ের জন্য বা কৌশলগত পরিকল্পনা, দ্যাট ইজ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পরিবর্তিত পরিস্থিতির জন্যে পরিকল্পনা গ্রহণ করে। এখানে কৌশলগত পরিকল্পনা হলো প্রতিষ্ঠানের লক্ষ্য ও সামর্থ্যের সাথে
ব্যবসায় পরিবেশের পরিবর্তনশীল বিপণন সুযোগগুলিকে কাজে লাগানো যায়। কৌশলগত পরিকল্পনা গ্রহণ করার তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিবেচনা করা হয়। এক হচ্ছে প্রতিষ্ঠানকে বিনিয়োগ পোর্টফোলিও হিসাবে ব্যবস্থাপনা করা। দুই হচ্ছে বাজার প্রবৃদ্ধির হার এবং বাজারের সাথে মানানসই কিনা তা বিবেচনার মাধ্যমে প্রতিটি ব্যবসায় সামর্থ্য নির্ণয় করা এবং কৌশল প্রতিষ্ঠা করা। এইবারে আমরা তাহলে কি বুঝতে পারলাম সার সংক্ষেপ হিসাবে? প্রতিষ্ঠানের বিপণনে ক্রেতা ভ্যালু হলো কোনো পণ্য ভোগ বা ব্যবহারের মাধ্যমে অর্জিত সুবিধা। ভ্যালু নির্ণয়ের সূত্রটি হলো ক্রেতা ভ্যালু ইজ ইকাল টু ক্রেতার সুবিধা সমূহ মাইনাস ক্রেতার ব্যয় সমূহ। বিপণন মতবাদ অনুযায়ী পরিকল্পনার শুরুতে ভোক্তাদের সুবিধা বা ভ্যালুর কথা বিবেচনা করা হয়। যে কোনো পণ্য প্রবর্তনের পূর্বে বিপণনকারীকে বাজারের ভিন্নতা অনুযায়ী ক্রেতা বিভাজন করা প্রয়োজন হয়। এরপর যথোপযুক্ত বাজার নির্বাচন এবং ভ্যালুর অবস্থান গ্রহণ করতে হয়। ক্রেতা বিভাজন, বাজার নির্বাচন ও ভ্যালু অবস্থান তৈরির উপর ভিত্তি করে ভ্যালু নির্বাচন করা হয়। এই ভ্যালু নির্বাচনের অংশকে কৌশলগত বিপণন বলা হয়। এরপর ভ্যালু প্রদানের জন্য কার্যক্রম শুরু করা হয়, যাকে কার্যপদ্ধতিগত বিপণন বলে। অধিক সন্তোষজনক ক্রেতা ভ্যালু সৃষ্টি করার জন্য মাইকেল পর্টার ভ্যালু চেনের কথা বা শিকলের কথা বলেছেন। এই ভ্যালু চেন পণ্য নকশাকরণ থেকে উৎপাদন, সরবরাহ এবং সমর্থনমূলক 9টি কার্যাবলী চিহ্নিত করা হয়েছে। এই কার্যাবলী সম্পাদন করার জন্য প্রতিষ্ঠান অর্থ ব্যয় করে। এর মধ্যে প্রাথমিক কাজ রয়েছে 5টি এবং 4টি সহযোগী কার্যক্রম সম্পাদন করে। মৌলিক সামর্থ্য বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের এমন সব বৈশিষ্ট্যকে বোঝায় যার মাধ্যমে প্রতিষ্ঠান প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করতে ও বাজার ধরে রাখতে পারে। কৌশলগত বিপণন পরিকল্পনা হচ্ছে এমন একটি প্রক্রিয়ার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ যার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য সমর্থনের সাথে পরিবর্তনশীল বিপণন সুযোগগুলিকে কাজে লাগানো যায়। কৌশলগত পরিকল্পনা গ্রহণ করার তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিবেচনা করা হয়। এক হচ্ছে প্রতিষ্ঠানকে বিনিয়োগ পোর্টফোলিও হিসাবে ব্যবস্থাপনা করা। দুই হচ্ছে বাজার প্রবৃদ্ধির হার এবং বাজারের সাথে মানানসই কিনা তা বিবেচনার মাধ্যমে প্রতিটি ব্যবসায়ের সামর্থ্য নির্ণয় করা। আর তিন হচ্ছে কৌশল প্রতিষ্ঠা করা। তো এখানে ভিডিওটি শেষ করছি। এর পরের ব্লগে আমি আলোচনা করব কর্পোরেট ও বিভাগীয় কৌশলগত পরিকল্পনা, কর্পোরেট অ্যান্ড ডিভিশনাল স্ট্র্যাটেজিক প্ল্যানিং। চ্যানেলটি ভালো লাগলে, বিষয়বস্তু ভালো লাগলে প্লিজ কমেন্ট করুন। যদি ভালো না লাগে সেটিও লিখবেন। কিভাবে চ্যানেলে ডেভেলপমেন্ট করতে পারি সেটাও লিখবেন যদি কোনো ভুল করে থাকি। তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। আপনাদের সাপোর্ট ছাড়া চ্যানেলের ইনক্রিজ বা করা সম্ভব না, ডেভেলপমেন্ট সম্ভব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।